বিনা টেন্ডারে কাজ দেওয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেওয়া বিদ্যুৎ কেন্দ্রের সম্মতিপত্র এখন প্রযোজ্য হবে না বললেন উপদেষ্টা। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। 15 বছরে লুটপাটের ক্ষত 3-4 মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো কঠিন মদ ব্যবসায়ীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। এমন জায়গায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা পায়। 15 বছরে অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। স্বৈরাচারীর দোসররা ফিরে এলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহের সার্জিস। রাষ্ট্র সংস্কারে সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান ডক্টর কামাল হোসেনের। বিনা টেন্ডারে কাজ দেওয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। যদিও এই আইনে করা আগের চুক্তিগুলো বহাল থাকার কথা বলা হয়েছে অধ্যাদেশে। এদিকে সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ আমলে দেওয়া সম্মতিপত্র এখন আর প্রযোজ্য হবে না। গত 1.5 দশকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছামাফিক প্রকল্প দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের আওতায়। এমনকি এ নিয়ে আদালতে যাওয়ার অধিকারও খর্ব করা হয়। আর এইসব কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সুরক্ষায় হাতিয়ার হয়েছে আইনটি, এমন কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে। 2010 সালে আইনটি পাশ হয়েছিল মাত্র 2 বছরের জন্য। পরে এর মেয়াদ বাড়ে 4 দফা 2026 সাল পর্যন্ত। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অবশেষে শনিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে। যদিও ওই আইনে করা চুক্তি ও প্রকল্পগুলো সচল থাকবে। অবশ্য আগের যে কোনো কার্যক্রম পর্যালোচনা করতে পারবে সরকার। সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ সরকারের দেয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু ও পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গেল 15 বছরে দেশে যে অকল্পনীয় লুটপাট হয়েছে তার প্রভাবে অর্থনীতির ক্ষত সহসাই শুকাবে না। তবে আগামীতে যেন আর অর্থ পাচার না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় ব্যবসায়ী উদ্যোক্তারা জানিয়েছেন, জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের অবস্থা, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার। সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন পর্যন্ত। এটা তো ঠিক না। আপনি আমার কম্পিটিটিভনেস নষ্ট করে দিচ্ছেন। নেবারিং কান্ট্রির সাথে আমি হেরে যাচ্ছি। উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে পড়া ভঙ্গুর অর্থনীতির ওপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ দেন ব্যবসায়ীরা। এলপিসি গ্র্যাজুয়েশনে যদি আমরা যাই দেশ হিসেবে, তাহলে আমাদের দেশের ওয়ে অফ অপারেটিং ড্রামাটিক্যালি পরিবর্তন করতে হতে পারে। এলপিসি গ্রাজুয়েশন করে আমি গ্রাজুয়েট হয়ে যদি ভাত খাওয়ার ভাত না পাই, তাহলে এই গ্রাজুয়েশনের কোনো অর্থ নাই। দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য করা হচ্ছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি থেকে উত্তরণ 2026 সালে নাকি 2030 সালে তা নিয়ে আলোচনা হতে পারে। শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই
নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। গত সরকারের চালানো লুটপাটকে অকল্পনীয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমা সহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে। করাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে একটু টাকা পয়সা পাচার করতে পারবে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ না কমা ও ব্যাংক ঋণের সুদহার যাতে না বাড়ে সে বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো ভারত গুরুত্ব দিলে দুই দেশের সম্পর্কে দোলাচল থাকতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, তবে কাউকে বাংলাদেশের জন্য হুমকি হতে দেয়া যাবে না। এ সময় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা। প্রতিবেশী দুই দেশের এমন শীতল সম্পর্কের মধ্যেই শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠক। লিডিং পাওয়ার ছোট দেশগুলোকে বাগে আনতে তিনটা জিনিস দিয়ে থাকে। একটা হলো ইনস্টেবিলিটি, সিকিউরিটি অ্যাংজাইটি, ডেমোক্রেটিক ডেফিসিট। ডিটারেন্স হিসেবে আমরা নিউক্লিয়ার ডিটারেন্সের দিকে যেতে পারি কিনা সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি, এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজে এটা হেল্প করবে। আমরা আমাদের জাতীয় স্বার্থকে আমরা অটুট রাখবো। এট দ্য সেম টাইম শুধু ভারত না, চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে চাই যে মেসেজটা আমরা দিতে চাই, তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার উদ্বেগের বিষয়গুলো দিল্লি আমলে নিলে এড়ানো যেত সম্পর্কের টানাপোড়েন। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল সেটা কিন্তু থাকতো না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট পরবর্তী বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বিনির্মাণ করতে হবে বাংলাদেশ ভারত সম্পর্ক। ইনফ্লুয়েন্স করতে পারছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলটির চেয়ারপারসনের এক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, যারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে। লড়াই এখনো শেষ হয়নি। ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনো চক্রান্ত চলছে। এদেরকে প্রতিহত করতে হবে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের 7ম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। সড়কে প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পেছনের চালিকা শক্তি আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। একটা অন্য শক্তি এখানে কাজ করছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন, সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। শনিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এবারে নির্বাচনে সভাপতি পদে অংশ নিয়েছিলেন 3 জন। সর্বোচ্চ 801 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ। সাধারণ সম্পাদক পদে 4 জনের মধ্যে সর্বোচ্চ 548 ভোট পেয়েছেন মাইনুল হাসান। নির্বাচনে পরাজিত প্রার্থী এবং বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।
এটাই আমার প্রত্যাশা। আমরা এবার আকাশপথের টিকিট বাণিজ্য সিন্ডিকেটের জাল। 15 দিনের ব্যবধানে বিদেশগামী ফ্লাইটের প্রতি টিকিটের দাম বেড়েছে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত। যাত্রীরা বলছেন অন্য দেশ থেকে অপেক্ষাকৃত কমে টিকিট মিললেও দেশে তা অধরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আকাশপথ যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে, তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুরে সংকট সৃষ্টি হয় টিকিটের, বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। আমরা যখন দুবাইতে কেটে আসি 1200 দিরহাম, 1200 দিরহাম আর কয় টাকা হয়? প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালের সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে। এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরুর থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে টিকিটের দাম মানে এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে। প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না। তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি না। তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবেই। যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। টিকেটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড। গভর্নমেন্ট ইচ্ছা করলে কারা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85 থেকে 90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশপথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।